প্রাক্তনের বিয়ে ৬ বছর পর তার সাথে আজকে আমার দেখা। আমি তার সামনে দাঁড়িয়ে আছি। আগের মতন বুকের স্পন্দন স্পন্দিত হচ্ছে দ্বিগুণ বেগে। এভাবে তার সাথে আমার দেখা হবে কল্পনাও করতে পারছিলাম না। তার দিক থেকে আমার প্রতি বিন্দুমাত্র ভালোবাসা ছিল না, তবে আমার দিক থেকে আজও তার জন্য ভালোবাসার এক তাজমহল মনে অঙ্কিত আছে। এত অপমান, এত যন্ত্রণা পাওয়ার পরও আমি এখনও তার প্রতি দুর্বল। আমার বেহায়া মন এখনও তার সাথে সংসার করার স্বপ্ন বুনে। আমার অবুঝ মনটা সরলতার সহিত এখনও তাকে ভালোবাসে। খুব বেশি না, 1 বছরের একটা প্রেম ছিল। সে 1 বছরের প্রেমটা তার কাছে নিছক টাইম পাস হলেও আমার কাছে ছিল জীবন মরণের একটা অধ্যায়। প্রেমে না পড়া মেয়েটাও 24 বছর বয়সে প্রেমে পড়েছিল সামনে থাকা এই মানুষটার। 24 বছরও কোনো ছেলে মন জয় করতে না পারলেও সে ঠিকই মন জয় করে নিয়েছিল। কীভাবে যে আমি তার সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে গিয়েছিলাম নিজেও টের পাইনি। মনের অজান্তে যেন সব হচ্ছিল। দুর্বলতায় মানুষের তীব্র যন্ত্রণা কারণ হয়, আর সেজন্যই একটা সময় পর তার কাছে ফেলনা অবহেলার বস্তুই হয়ে গিয়েছিলাম, আর সেই আমার তীব্র যন্ত্রণার কারণ হয়েছিল। আমার বিচ্ছেদটা একদম অন্যরকম ছিল। 1 বছর সে আমাকে যেভাবে আগলে রেখেছিল, হয়তো সেভাবে এখনও কেউ পারবে না। 1 বছর পর থেকে টানা 1 মাস সে আমার খোঁজ নিত না, ঠিক মতো ফোন করতো না, কথা বলতে চাইতো না। যে মানুষটা সারা রাত আমার সাথে কথা বলে পার করে দিত, সেই মানুষটাই সারাদিন রাত মিলে 10 মিনিট কথা বললেও অনীহা প্রকাশ করতাম। আর এই অবহেলায় আমি ভেঙে যেতে লাগলাম। দিন রাত 24 ঘন্টায় আমি কেবল কাঁদতাম, হাজারি করতাম। মনে হতো তাকে ছাড়া আমি দম বন্ধ হয়ে মারা যাব। আল্লাহর কাছে তাকে চাইতাম। হাস্যকর হলেও তাকে পাওয়ার জন্য আমি কবিরাজের কাছেও গিয়েছিলাম, কত বোকা এনেছিলাম। এই কাহিনীগুলো এখন কেবল মুখে হাসির হিরিকানে। তখন যা মনে করে কষ্ট পেতাম, এখন তা মনে করে হাসি। সময় হয়তো এভাবেই পাল্টে দেয় আমাদের। টানা 1 মাসের অবহেলার পর হঠাৎ করে জানতে পারি সে আমার বাসায় আমাদের বিয়ের জন্য প্রস্তাব পাঠিয়েছে। আমি সেদিন থমকে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না কিছু। ভাবতে লাগলাম সে যদি আমাকে বিয়েই করবে, তাহলে আমাকে 1 মাস কেন কষ্ট দিল, কেন আমার অশান্তি বাড়িয়ে দিল। বিয়ের প্রস্তাবের কথাটা কানে আসতেই তাড়াহুড়ো করে তাকে কল দিলাম। তাকে কল দেওয়ার সাথে সাথে সে বলে উঠল, কেমন লাগলো সারপ্রাইজটা? এবার নিজেকে একটু গুছাও। চোখের নিচের ওই কালো দাগ আমার আর দেখতে ভালো লাগছে না। চেহারার মলিনতা আমাকে আর টানছে না। আমি আগের মতো তোমাকে সজীব চাই। আমি বুঝতে পেরেছি মায়া, তুমি আমাকে ছাড়া শান্তিতে থাকতে পারবে না। এই অল্প সময়ের সম্পর্ক আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ না হলেও তোমার কাছে এটা ছিল জীবনের একটা অংশ। আর আমি এতটাও খারাপ না যে তোমাকে কষ্ট দিব। আমি তোমাকে ভালোবাসি। এই বিষয়টা এই কয়েকদিনে রিয়েলাইজ করতে পারলাম। আমার মনে হয় তোমাকে কষ্ট দিয়ে আমি শান্তি পাবো না। তাই ভেবে চিন্তায় সিদ্ধান্ত নিলাম আমি তোমাকেই বিয়ে করব। তোমার প্রতি আমার ভালোবাসা জন্মেছে, সেটা আমি এতদিনে বুঝতে পারিনি। মায়া, আমি তোমাকে ভালোবাসি। সেদিন আমি কতটা খুশি হয়েছিলাম বর্ণনা করতে পারবো না। আমিও যথেষ্ট এডার ছিলাম। অনার্স কমপ্লিট করে টুকটাক টিউশন করাতাম, আর সে ছিল বিসিএস ক্যাডার ইঞ্জিনিয়ার। তাই আমাদের বিয়েতে পরিবারের কোনো আপত্তি ছিল না। 2 পরিবারেই আমাদের মতামতকে সম্মতি দিয়েছিল। সেদিন ছিল বসন্তকালের প্রথম দিন। কোকিলের কুহুডাক, হালকা শীতল হাওয়া পরিবেশটা বেশ শান্ত করে তুলেছিল। সেদিনই ছিল আমার এঙ্গেজমেন্ট। তাদের পরিবার থেকে তার বাবা মা বোন এসে আমাকে আংটি পরিয়ে বিয়ের দিন করে যায়। আর আমার পরিবার থেকে উপস্থিত ছিল আমার বাবা আর ছোট ফুপু। মাকে হারিয়ে ফেলেছিলাম সে ছোটবেলায়। এরপর আর বাবা আমার মুখের দিকে তাকিয়ে বিয়ে করেনি। বাবা আর আমি মিলেই আমাদের সংসার। এঙ্গেজমেন্ট হয় বিকালে, তারা সন্ধ্যায় চলে যায়। মিহানও বের হয়ে যায়। মিহান বের হয়েই আমাকে কল করে। আমি কল ধরতে সে বলে ওঠে, একটু বের হবা? তোমাকে নিয়ে ভাইকে ঘুরবো, একসাথে ফুচকা খাবো, একসাথে টং দোকানে চা খাবো, ঠিক যেভাবে আমাদের সম্পর্কের শুরুতে করেছিলাম। আজকে সে জায়গায় যাব যেখানে তোমার সাথে আমার তুমুল ঝগড়া হয়েছিল, আর যে ঝগড়াটাই আজকে আমাদের বিয়ে পর্যন্ত এনেছে। আমি মিহানের কথা শুনে হেসে দিলাম। মিহানের সাথে আমার পরিচয় হয় 300 ফিটের নীলা মার্কেটে। সেখানে আমি গিয়েছিলাম সাপটিয়ার হাঁসের মাংস খেতে। সাথে আমার 3 জন বান্ধবীও ছিল। আমি রাস্তার পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম।
হঠাৎ করে একটা বাইক এসে আমার পা বরাবর স্পর্শ করলো। পায়ে হালকা চুট পেটক বগিয়ে ভাইকলার দিকে তাকালাম। সে ভাইকলাটাই ছিল মিহান। মিহানকে আমি রাগে গজগজ করে বললাম, চোখ কি আসমানি নিয়ে ঘুরেন? দেখে বাইক চালাবেন না? আপনাদের মতো ফাতরাগুলোই বাপের টাকায় বাইক কিনে মনে করে রাস্তাটাও কিনে ফেলেছে। বাপের রাস্তা পেয়েছে? আমার গর্জন শুনে মিহান কপাল কুঁচকে উত্তর দিল, আপনি কি কমন সেন্সের মাথা খেয়ে ফেলেছেন? রাস্তার মাঝখানে কেউ ফটোশ্যুট করে? আপনারা আগাড়ে ফাগাড়ে দাঁড়িয়ে ছবি তুলবেন, আর দোষ হবে সব আমাদের মতো ইনোসেন্ট বাইকওয়ালাদের। সময় মতো ব্রেক না কষলে এত বড় গলা দিয়ে আওয়াজ বের করতে পারতেন না, হাসপাতালে এতক্ষণে শুয়ে থাকতেন। মিহানের কথা শুনে আমার রাগটা বেড়ে গেল। মনে হলো তাকে একটা শায়েস্তা করা দরকার। তাই ডিরেক্ট কলারটা ধরে বললাম, ক্ষতিপূরণ না দিয়ে গেলে রাস্তার মানুষদের দিয়ে গণপিটুনি খাওয়াবো। আমার কথা শুনে মিহান কিছুটা ভয় পেয়ে গেল। তাই সে কথা না বাড়িয়ে সমঝোতায় আসলো। সে আমাকে তার নম্বরটা এগিয়ে দিয়ে বলল, আমার কাছে টাকা নেই আপাতত, সব চেক করে দেখতে পারেন। আপনি কত টাকা ক্ষতিপূরণ চান বলেন, আমি পরে বিকাশ করে দিব। আর এখানে আমার নম্বর আছে, কল দিলেই হবে। আমি মিহানের মোবাইল থেকে তার নম্বরটা টাইপ করে তাকে কল দিয়ে বললাম, এটা আমার নাম্বার, সময় মতো 5,000 টাকা বিকাশ করে দিবেন। ছেড়ে দিলাম, কিন্তু বাপের রাস্তা মনে করে আর গাড়ি চালিয়েন না। সেদিন চলে আসার পর আমি বেমালুন সব ভুলে গিয়েছিলাম। বিষয়টা আমার মাথাতেও আনিনি। রাগের মাথায় যা করেছি সেটা রাগ শেষ হওয়ার পর আমার মাথায় এতটা আটকে থাকে না। তবে সেই ঘটনার 1 সপ্তাহ পর আমার বিকাশে 5,000 টাকায় ক্যাশ ইন হয়। আমি কিছুটা অবাক হয়ে বিকাশের নাম্বারটাই কল দিতেই মিহান বলে উঠল, আপনার ক্ষতিপূরণ দেওয়া শেষ। আমিই কল দিতাম, তবে এর মধ্যে আপনি কল দিয়ে ফেললেন। আমি কিছুটা সারপ্রাইজড হয়েছিলাম তার আচরণে। আমি বিস্ময় নিয়ে বললাম, কিন্তু আপনি তো ক্ষতিপূরণ না দিলেও পারতেন। আমি তো আপনাকে জ্বালাচ্ছিলাম না, এমনকি আমি বিষয়টা ভুলেও গিয়েছিলাম। মিহান কিছুটা গম্ভীর গলায় বলল, লেনদেনের ব্যাপারে ক্লিয়ার কাট আমি, আর কথা দিলে কথা রাখি আমি। আর সেখান থেকে আস্তে আস্তে আমাদের কথা শুরু, কথা থেকে প্রেম। আমি যখন মিহানের সাথে সম্পর্কে গিয়েছিলাম তখন মিহানের বিসিএস হয়নি। ফিলি কখন দিয়েছিল সেটার খেয়াল নেই। ফিলির বিষয়টা আমাকে শেয়ারও করেনি, তবে রিটেন দিয়েছিল রিলেশনের কয়েক মাস পরে। রিটেন হবে কিনা টেনশন ছিল, তবে রেজাল্ট হওয়ার পর সে জানায় রিটেন এসে টিকে গেছে। কিছুদিন পর ভাইবা, আর তার ভাইবার দিন আমি তার প্রতিটা ড্রেস পছন্দ মতো কিনে দিয়েছিলাম। ভাইবা দিয়ে এসে বেশ চিন্তিত ছিল। আমি ওকে সাহস দিয়েছিলাম। আর একটা সময় তার বিসিএস হয়েও যায়, জয়েনও করে চাকুরিতে জয়েনের 1 মাস পর থেকে তার অবহেলা বেড়েছিল আমার প্রতি। সে অবহেলা 1 মাস স্থায়ী হয়ে আজকে প্রণয়ের দ্বার প্রান্তে আমরা। ড্রেসিং টেবিলের সামনে চুল আঁচড়াতে সেদিন পুরনো স্মৃতিতে ডুব দিয়েছিলাম। এর মধ্যেই মিহানের কল। আমি কলটা ধরতেই সে বলে উঠল, মায়া কি হলো, এত দেরি হচ্ছে কেন? আমি দ্রুত সিলিন্ডার রেখে বের হতে বললাম, বের হচ্ছি। এর মধ্যে পুপু বের হতে দিচ্ছিল না, বারবার বলছিল বিয়ের আগে রাত বিরাতে বের হওয়া অমঙ্গল। তবে মিহানকে বিষয়টা জানানোর পর মিহান পুপুর থেকে অনুমতি নেয়, এমন কথা দেয় রাত 10টার মধ্যে আমাকে বাসায় পৌঁছে দিবে। মিহানের জোরাজুরিতে পুপু রাজি হয়। আমি বের হলাম বাইকে করে। মিহানের সাথে সে পুরনো জায়গায় যেতে লাগলাম। বাইকের গতি বাড়ার সাথে সাথে মিহানকে শক্ত করে জড়িয়ে ধরলাম। মনে হচ্ছিল এ বন্ধন কখনো ছুটবে না। 300 ফিটে বসে একসাথে হাঁসের মাংস খেলাম, সাপটি খেলাম। এরপর মিহান আমার হাতটা ধরে বলল, মায়া, তোমাকে আমি এই কয়েকদিন অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর তোমাকে ছেড়ে কোথাও যাব না, তোমাকে একদম কষ্ট দিব না। তোমার মনের মতো স্বামী হব আমি। তুমি আমাকে এভাবেই ভালোবেসো আজীবন। আমিও সেদিন মিহানের হাত দুটো চেপে ধরে বলেছিলাম, তোমাকে আজীবন আমি ভালোবাসবো। আমার ওয়াদা আমি রেখেছিলাম ঠিকই, কিন্তু তবে তার ওয়াদাটা ভেঙে গিয়েছিল পরদিন সকালে। আমি রাত 10টার মধ্যে বাসায় এসে সারা রাত তার সাথে কত কথা বললাম, সংসারও কত পরিকল্পনা করলাম। বিয়েতে
কি পরবো, কিভাবে সাজবো সব পরিকল্পনা করলাম। এরপর ফজরের পর লম্বা একটা ঘুম দিলাম। সে ঘুম ভাঙলো আমার বান্ধবী রুমার ডাকে। রুমে এসে আমাকে উঠিয়ে আমার পাশে বসলো। আমার হাতে মিহানের দেওয়া আংটিটা দেখে বলল, তুই তো বললি গতকাল তোর আর মিহানের এঙ্গেজমেন্ট হয়েছে। আমরা তো ছবিও দেখেছি। এখনও যদি তোর হাতে আংটি থাকে তাহলে মিহান ভাই মিশরাম নামে এক মেয়েকে কিভাবে বিয়ে করলো? একটু আগে ম্যারিড স্ট্যাটাস দিল। আমি প্রথমে ভেবেছিলাম রুমা হয়তো মস্করা করছে, তবে একটা সময় বুঝলাম এটা সিরিয়াস হয়েই সে বলছে। তাই আমি সরাসরি ফেসবুকে ঢুকে মিহানের আইডি সার্চ দিতে গিয়ে খেয়াল করলাম আমাকে ব্লক করে দিয়েছে। এরপর আমি ফোনে কল দিয়েও লক্ষ্য করলাম আমি ব্লক লিস্টে। এরপর রুমার ফোন দিয়ে দেখলাম সত্যি মিহান বিয়ে করেছে। এরপর ফুফু আর বাবা এসে একই কথা জানালো। তারা এই ঘটনার পর মিহানের বাবাকে কল দিলে তারা বাবার সাথে খারাপ ব্যবহার করে। আমি মিহানের বোনকে কল দিলে সে আমাকে গালি দিয়ে বলে, টাকার জন্য আমার ভাইয়ের গলায় ঝুলে যেতে চেয়েছিলি তাই না? আর কখনো যেন আমার ভাইয়ের আশেপাশে না দেখি। আমার ভাই তার যোগ্য মতো পাত্রী বিয়ে করেছে, তার ইচ্ছা মতো। আমি শুধু গালিগুলো হজম করে গিয়েছিলাম। এরপর মিহানের সাথে রুমা যোগাযোগ করলে সে জানায় আমাকে শুধু একটা ভালো মেমোরি দেওয়ার জন্য আমার সাথে এমনটা করেছে, কারণ আমাকে কাঁদিয়ে সে বিয়ে করলে তার গিল্ট কাজ করত। তাই সে আমাকে একটা সুন্দর মোমেন্ট, সুখের মুহূর্তে দিয়ে বিয়ে করেছে, এতে নাকি তার গিল্ট কাজ করবে না। সেদিনের পর থেকে মিহানের সাথে আমি আর যোগাযোগ করিনি। সেও চাকরির সুবাদে ঢাকার বাইরে পোস্টিং নিয়ে চলে যায়। তার কোনো খোঁজ খবরই এতদিন আমি পাইনি, আর খোঁজ নেওয়ার চেষ্টাও করিনি। তবে তাকে ভুলতে না পারার অসুখের জন্য আজও এই বয়সে আমি অবিবাহিত। সে ঘটনার কিছুদিন পরে বাবাও গত হয়ে গেছেন। এরপর একটা স্কুলে জব নিয়ে একাই জীবন পার করছিলাম। আজকে সেই স্কুল থেকে বের হতে মিহানের মুখোমুখি। আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বুকটা ভীষণ কাঁপছে। মন চাচ্ছে চিৎকার দিয়ে কেঁদে বলি, কেন এমনটা করেছিলে আমার সাথে? কি অন্যায় করেছিলাম? স্বপ্ন দেখে কেন গুড়িয়ে দিয়ে গিয়েছিলেন? কিন্তু মুখ দিয়ে কথা বের হলো না। সাফা কষ্টটা ছড়াও দিতে আমি রাস্তায় বেহুশ হয়ে পড়ে গেলাম। এরপর যখন জ্ঞান ফিরল তখন আমি হাসপাতালে ছিলাম। মিহান পাশেই বসা ছিল। আমার দিকে তাকিয়ে বলল, তুমি ঠিক আছো? আমি নিজেকে সামলে নিলাম। তীব্র ভালোবাসা থাকা সত্ত্বেও বেশ শক্ত গলায় উত্তর দিলাম, ঠিক আছে। সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। মিহান কিছুটা বিস্ময়ে বলল, আপনি করে কেন বলছ? আমি বেশ স্বাভাবিকভাবেই উত্তর দিলাম, কাছের কাউকে ছাড়া আমি তুমি বলি না। মিহান আমতা আমতা করে উত্তর দিল, আগের সব ঘটনার জন্য আমি দুঃখিত। প্লিজ মনে রাগ পুষে রেখো না। আমি আমার অপরাধের শাস্তিও পেয়ে গিয়েছি। আমার স্ত্রী আমাকে কেবল বিয়ে করেছিল তার পরিবারের চাপে। অনেক কষ্টে 2 বছর সংসার টিকিয়ে রাখতে পেরেছিলাম। 2 বছরের মধ্যে আমাদের একটা কন্যা সন্তানও হয়। সবাই বলেছিল বাচ্চা নিলে সব ঠিক হয়ে যাবে, তাই বেশ জোর পূর্বকেই বাচ্চা নিয়েছিলাম। কিন্তু আমার স্ত্রী আর সংসার করেনি। সে তার পছন্দের ছেলের সাথে পালিয়ে গেছে। সন্তানের ভরণ পোষণের দায়িত্ব বাবা হিসেবে আমিই পেয়েছি। আমি মেয়ের পরিবার প্রতিষ্ঠিত দেখে বিয়ে করেছিলাম। তবে বুঝতে পারলাম নাম ডাক টাকা এসব কিছু ভালোবাসা আর সুখ দিতে পারে না। আমার স্ত্রী চলে যাওয়ার পর আমি একাই সংসার করছি আমার মেয়েকে নিয়ে। মেয়ের বয়স 5 বছর হলে স্কুলে ভর্তি করাতে নিয়ে এসেছিলাম। বাসার কাছেই এই স্কুলটা। তোমার খোঁজ নেওয়ার অনেক চেষ্টা করেছি, তবে বাজেভাবে তোমাকে ঠকিয়েছিলাম, তাই সাহস হয়নি। যদি সম্ভব হয় ক্ষমা করে দিও। আমি কিছুই বললাম না, চুপ করে রইলাম। আমার এই নীরবতা আমাকে বেশ পোড়াচ্ছে। তবু আমি নিজেকে নীরব রাখার চেষ্টা করছি। নিজেকে সামলাতে না পেরে একটা পর্যায়ে শুধু বললাম, আমি ক্ষমা করার তো কেউ না। যদি মনে হয় অন্যায় করেছেন তাহলে আল্লাহর কাছে ক্ষমা চান। আপনার মেয়ের জন্য শুভকামনা রইল। স্কুলটা ভালো আছে, চাইলে ভর্তি করাতে পারেন। সাবধানে থাকবেন। আমার শরীরটা ভালো লাগছে, আমি বাসায় যাব। হাসপাতালে সকল বিল আমি এখনই পরিশোধ করে দিচ্ছি। মিহান আমার কথা শুনে নম্র গলায় বলল, মায়া, আমি বিল পরিশোধ করে দিয়েছি, তোমার বিল পরিশোধ করতে হবে না। আমি মিহানের দিকে তাকে উত্তর দিলাম, আমার সকল কিছুর দায়িত্ব নেওয়ার ক্ষমতা আমার আছে, ধন্যবাদ।
বিলের টাকা মিহানকে দিয়ে আমি হাসপাতাল থেকে বের হয়ে গেলাম। বাসায় এসে গোসল করে খাটে হেলান দিয়ে বসলাম। খুব দম বন্ধ লাগছে, কান্না পাচ্ছে। খুব বাজেভাবে ঠকে গিয়েও মানুষটাকে আমি বলতে পারিনি, যদিও তার জন্য আমার জীবন থেমে থাকেনি। তবুও কেন জানি এই মানুষটাকে আমার জীবনের সে অধ্যায় থেকে মুছে ফেলতে পারি না। চঞ্চল একটা মেয়ে হুট করে শান্ত হয়ে যায়, কতটা সাফা কষ্টে সেটা কেবল সেই জানে। পুরনো স্মৃতি যতই মনে পড়তে ততই যেন শুকিয়ে যাওয়া ক্ষতটা আরও তাজা হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে মায়া খাটে হেলান দিল। মনে মনে এতক্ষণ সে এসব আওড়াচ্ছিল আর ভাবছিল, জীবনের এমন সময় এই মানুষটার সাথে দেখা না হলেই বোধহয় ভালো হতো। আবার ভাবছে সেও ঠকানোর ফল পেয়েছে, তার স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে, তাকে দেওয়া প্রতিটা কষ্টের বিনিময়ে সেও পেয়েছে। এসব ভাবতে ভাবতে সে ঘুমিয়ে গেল। পরদিন সকাল 9টায় তার ঘুম ভাঙল। দ্রুত ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়ে স্কুলের দিকে ছুট লাগালো। নাস্তাও খেলো না, কারণ নাস্তা খেতে গেলে দেরি হয়ে যাবে। সকাল 10টায় বাচ্চাদের ক্লাস, তাকে গিয়ে ক্লাস ধরতে হবে। অনেকটা তাড়াহুড়ো করে সে ক্লাসের ঠিক 10 মিনিট আগে স্কুলে পৌঁছালো। স্কুলে পৌঁছাতেই মিহানের সাথে তার আবার দেখা। এবার সে একদম বিচলিত হলো না। গতকালকের মতো তার হার্টবিটও বাড়ল না। মিহান মায়ের দিকে এগিয়ে আসলো। তার পাশে সত্ত্বেও মিষ্টি একটা বাচ্চা। বাচ্চাটাকে দেখে এসে বুঝতে পারলো এটা মিহানের বাচ্চা। মিহান স্কুল মাঠে মায়ের কাছে এসে বলল, মায়া, আমার মেয়ে তিয়াশা। তিয়াশা নামটা শুনে মায়ের বুকটা কেঁপে উঠল। যখন তারা প্রেম করত তখন তারা সন্তানের নামও ঠিক করে ফেলেছিল। মেয়ের নাম হলে রাখবি তিয়াশা, ছেলে হলে রাখবি তিয়ান। আর আজকে মিহানের মেয়ের নাম তিয়াশা শুনে মায়ের বুকের হার্টবিট আবারও বাড়তে লাগলো। নিজেকে আবারও সামনে মিহানের দিকে তাকালাম। মিহান বলতে লাগলো, আমার মেয়েটাকে একটু খেয়াল রাখবে প্লিজ, মা থেকেও নেই ওর। ও জানে ওর মা বিদেশে থাকে, এতিম বাচ্চা বলা যায়। আমার রাগের প্রভাব ওর উপর দিও না, ও অনেক বিতু স্বভাবের। আজকের প্রথম ক্লাস, আর তুমি ওদের ক্লাস টিচার। এই স্কুলে তোমারও অনেক সুনাম, তাই বলবো আমার বাচ্চাটাকে নিজের মেয়ের মতো খেয়াল রেখো। মায়া শক্ত গলায় উত্তর দিল, দেখুন, আমাকে তুমি বলা বন্ধ করুন। আমাকে আমার স্টুডেন্টদের কোনো গার্ডিয়ান তুমি বলে সম্বোধন করে না। আর বাকি রইল তিয়াশার বিষয়। তিয়াশাকে আমি যতটুকু খেয়াল রাখবো যতটুকু আমি অন্য বাচ্চাদের রাখি। আমি এতটাও নির্দয় না যে অহেতুক কোনো বাচ্চার উপর রাগ দেখাবো। ক্লাসের সময় হয়ে যাচ্ছে, আমি তিয়াশাকে নিয়ে যাচ্ছি, আপনি আসতে পারেন। মায়ার কথা শুনে মিহান চলে গেল। মায়া তিয়াশার হাতটা ধরতে তিয়াশা হেসে তাকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার মিস? মায়া তিয়াশাকে হেসে উত্তর দিল, হ্যাঁ। তোমার নাম কি? তিয়াশা হেসে উত্তর দিল, তিয়াশা। তবে বাবা তো আমার নাম তোমাকে বলেছিল, তুমি ভুলে গেলে? শর্ট মেমোরি লস আছে তোমার। গাজনি সিনেমার আমির খানের মতো। মায়া তিয়াশার দিকে তাকিয়ে খানিকটা হেসে বলল, তুমি সিনেমাও দেখো? তিয়াশা হাসতে হাসতে বলল, হ্যাঁ দেখি তো। আমি তো সারাক্ষণ বাসায় একা একা থাকি, তাই সিনেমা দেখি, গান করি, একা একা নাচ করি, আবার কখনো কখনো মায়ের সাথে গল্প করি। মায়া কিছুটা অবাক হয়ে জিজ্ঞেস করলো, তোমার মাকে কোথায় পাও? তোমার মা তো বিদেশে থাকে, তাই না? তিয়াশা হেসে বলল, সিক্রেট, সেটা পরে বলবো। মা, আমি আর বাবা একটা গেম খেলছি তো, তাই বলা যাবে না মায়ের সাথে কিভাবে কথা বলি। গেমটা শেষ হলেই বলে দিব, প্রমিস। মায়া তিয়াশার কথার মানে তখন বুঝতে না পারলেও কিছুদিন পর ঠিকই বুঝতে পারে, কারণ মিহান এবারও তার সাথে বড় একটা গেম খেলতে চেয়েছিল। আর সেই গেমে মায়া পা দিয়েও ফেলেছিল, তবে সময়ের আগে সবটা তার সামনে চলে আসে। আর সেদিনের পর থেকে মিহানের প্রতি কেবল মায়ার বুক ভরে ঘৃণা জন্মাতে শুরু করলো। মিহান বলেছিল তার স্ত্রী পালিয়ে গেছে, তবে প্রকৃতপক্ষে তার স্ত্রী দেশের বাইরে গিয়েছে MRCP করতে। তার স্ত্রী একজন ডক্টর, আর সেই সুবাদে বাচ্চা দেশে থাকা মিহানের কাছে আছে। আর মিহান চেয়েছিল মায়ার কাছে এসব মিথ্যা বলে সিম্প্যাথি নেবে, এরপর মায়ের সাথে ভালো আচরণ করে আবারও মায়ের কাছে ফিরবে, মায়াকে দুর্বল করবে, এরপর বড় একটা ধাক্কা দিবে। কিন্তু তিয়াশার সাথে কথা বলতে বলতে মায়ের কাছে সব কিছু পরিষ্কার হয়ে গিয়েছিল। এদিকে মিহান তিয়াশাকেও শিখিয়ে দিত মায়াকে কি বলতে হবে, কি করতে হবে। তবে তিয়াশা খুব ছোট হওয়ায় সব কিছু পারফেক্টলি করতে পারতো না, আর সেজন্যই মূলত সব সত্যটা এত দ্রুত মায়ার সামনে চলে আসে। তবে সে যে সত্যটা জেনেছে এটা সে মিহানকে জানতে দেয়নি।
রোজকার মতোই মিহান তিয়াশাকে নিয়ে আসে, মায়ের সাথে তার দেখা হয় আর সে মায়ের সাথে কথা বলার বাহানা খুঁজে। এরপর পাত্তা না পেয়ে আবার চলে যায়। এমন করে প্রতিটা দিন মায়ের কাটছে। এ সময়টাও মায়ের ভীষণ খারাপ কাটছে। না চাইতো মিহানের সাথে তার দেখা হচ্ছে, না চাইতো সব জেনেও তাকে চুপ থাকতে হচ্ছে, না চাইতো মুখোশধারী মানুষটাকে একটা বাচ্চার জন্য সহ্য করতে হচ্ছে। অফিসের কোনো চুপ হয়ে বসে আছে মায়া। মায়ার নীরবতা দেখে মায়ার নতুন কলিগ বিপ্রতীক মায়ার পাশে বসলো। সে মায়াকে হালকা গলায় বলল, আচ্ছা, আপনার কি সারাক্ষণ পেঁচার মতো মুখ করে রাখতে ভালো লাগে? এই যে সারাদিন আপনি মুড অফ করে রাখেন, আপনার ক্লান্ত লাগে না? মনে হয় না ক্লান্তির অবসান ঘটিয়ে একটু হাসি? আমি এই স্কুলে জয়েন করেছি 1 মাস হয়ে গেল, আপনাকে কখনো হাসতে দেখলাম না। কারোর সাথে কথাও বলেন না, সবসময় চুপচাপ বসে থাকেন। এভাবে একা থাকতে ভালো লাগে? মায়া বিপ্রতীকের দিকে তাকালো। অল্প বয়সী ছেলে, মায়া 3-4 বছরের ছোট হবে। মায়া বিপ্রতীকের দিকে তাকিয়ে কিছুটা রেগে বলল, বয়সে এবং পজিশনে আমি আপনার সিনিয়র, সংযত হয়ে কথা বলুন। স্কুলের পরিবেশটা নষ্ট করবেন না। ব্যক্তিগত কিছু জিজ্ঞেস করার হলে স্কুলের বাইরে করবেন, স্কুলে নয়। এটা প্রফেশনের জায়গা, এখানে প্রফেশনের বাইরে কথা না বললে কিছু যায় আসবে না। প্রফেশনের জন্য যতটুকু কথা বলা দরকার ততটুকু আমি বলি। এবার গিয়ে নিজের কাজে মনোযোগ দিন। বিপ্রতীপ একদম চুপসে গেল। মুখটা বাঁকা করে সে তার ডেস্কে চলে গেল। স্কুল ছুটি হলো বিকেল 5টায়। মায়া স্কুল থেকে বের হয়ে একটু পথ হাঁটলো। সামনে এগোতে সে খেয়াল করলো বিপ্রতীপ দাঁড়িয়ে আছে। মায়াকে দেখে বিপ্রতীপ এমন সব অঙ্গভঙ্গি করছে যে মায়ার বোধগম্য হচ্ছে না বিপ্রতীপ এমন কেন করছে। বিপ্রতীপ মায়াকে দেখে মুচকে মুচকে হাসছে আর চোখে তাকাচ্ছে। কিছু বলবে করেও সে বলছে না। মায়া কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলো, আপনি এমন করে হাসছেন কেন? কি বলতে চেয়েও বলতে পারছেন না, আর পথ আটকে দাঁড়িয়ে আছেন কেন? বিপ্রতীপ আবার একটু হাসলো। মায়ের দিকে তাকিয়ে বলল, সিনিয়র মানুষ, তার উপর পজিশনও সিনিয়র, তাই ভয়ে বুক কাঁপছে। আর আমি ভয় ফেলে এরকম করে হাসি। ছোটবেলা থেকে বদ অভ্যেসটা বলতে পারেন। মায়া কপাল কুঁচকে উত্তর দিল, কাজের বাইরে আমি একজন সাধারণ মানুষ। কি বলতে চাচ্ছেন বলে ফেলুন, না হয় পথ থেকে সরে দাঁড়ান, বাসায় অনেক কাজ পড়ে আছে। বিপ্রতীপ কিছুটা হেসে বলল, যতদূর জানি আপনার তো বাচ্চা নেই, তাহলে বাসায় যাওয়ার এত তাড়া কেন? বাসায় কি স্বামী আছে? মায়া বিরক্ত নিঃশ্বাসের উত্তর দিল, বাসায় স্বামীও নেই। বিপ্রতীপ এবার হেসে দিল, বেশ জোরে হেসেই বলল, বাহ, আমি কত চালাক! আপনি সিঙ্গেল কিনা কত সহজে জেনে গেলাম। আমি অ্যাকচুয়ালি আপনাকে অনেক পছন্দ করি, তবে কথা কম বলেন তো, তাই বুঝতে পারিনি আপনি সিঙ্গেল কিনা। যাই হোক, আপনিও সিঙ্গেল, আমিও সিঙ্গেল, হয়ে যায় মিঙ্গেল, কি বলুন? মায়া কপালটায় আরো ভাঁজ তুলে বলল, ঠাটি একটা শর্ট দিয়ে চাপায় যা দাঁত আছে ফেলে দিব। রাস্তায় এসে অসভ্যতা করছেন, সরেন এখান থেকে। বিপ্রতীপ ভয়ে ঢুক গেল, ঘরটা ছেড়ে দিয়ে দাঁড়ালো। এরপর আমতা আমতা গলায় বলল, সাবধানে যাবেন। মায়া বিপ্রতীপের এই আচরণগুলো স্বাভাবিকভাবে নিতে পারছিল না। তার কাছে এসব বেশ ম্যাকি লাগে। এই বয়সে এত ন্যাকামি তার ভালো লাগে না। অথচ একটা সময় সেও ন্যাকামি করত, অভিমান করত, রাগ করত। কিছুদিন আগেও মিহানের কথায় সে গলে গিয়েছিল, ভেবেছিল মিহানের স্ত্রী সত্যি পালিয়ে গিয়েছিল। এতে করে মিহানের সাথে একটু সখ্যতাও বেড়েছিল তার, সে সাথে নতুন করে বাঁচার একটা আশা, যদিও সেটা সে মনে মনেই রেখেছিল, মিহানকে প্রকাশ করেনি। তবু আশার প্রদীপ্ত তার বুকে জ্বলেছিল, কিন্তু সে আশাটাও মিহান নিরাশ করে দিল। একটা মানুষ এত মিথ্যে কী করে বলে, সেটাই সে ভাবছে। মায়া বাসায় এসে গোসল করে চুলগুলো ফ্যানের বাতাসে শুকাচ্ছে। ততক্ষণে রাত হয়ে গিয়েছে। স্কুল থেকে এসে খাটে হেলান দিয়ে মোবাইল, ক্ষুধায় তার পেট জ্বলছে, তবু উঠে রান্না করতে মন চাচ্ছে না তার। একা একা রান্না করে খেতে তার একদম ভালো লাগে না, তবে একাকিত্বই যেন তার সঙ্গে। হঠাৎ করে কলটা বেজে উঠল। অচেনা নম্বর থেকে কলটি এসেছে। কলটা ধরে হ্যালো বলতেই মিহান কথা বলতে লাগলো, মায়া, আমার সাথে তুমি একটু কথা বললে সমস্যা কোথায়? আমরা চাইলেই তো আগের মতো সব ঠিক করে নিতে পারি। দেখো, আমার স্ত্রী পালিয়ে গেছে, যা শাস্তি পাওয়ার আমি পেয়ে গিয়েছি। তুমি চাইলে আমরা বিয়েও করতে পারি। একটু তো আমার সাথে কথা বলো। আমার ভুলের জন্য আমি তো ক্ষমা চেয়েই নিয়েছি। মায়া মিহানের কণ্ঠ শুনে কেটে দিল। কত সুন্দর করে গুছিয়ে মিথ্যে বলছে, এটা ভেবে তার বুক খা খা করছে। এতগুলো মিথ্যে এক নিঃশ্বাসে বলতে
চিপাটাও বার হলো না তার। কীভাবে সে তাকে বিয়ের প্রস্তাব দিচ্ছে সেটাই ভাবছে। বিবাহিত ছেলেরা হয়তো মেয়ে পটায় বিবাহিত জীবনে সুখে নেই, এই কথাগুলোই বলে, অথচ সে সংসারে কোনো ঝামেলা থাকে না কোনো জঞ্জাল। মায়ের মন চাচ্ছে মিহানকে বলে দিতে যে সে সত্যিটা জেনে গেছে, তবে অনেক কষ্টে নিজেকে সম্বরণ করেছে সে, কারণ মিহান কত দূর পর্যন্ত নাটক করতে পারে সেটাই সে দেখতে চায়। কলটা আবার বেজে উঠল। মায়া কলটা কেটে দিল। পরপর কয়েকবার কল বাজলো আর মায়া কলটা কেটে দিল। সব কিছুর লিমিট থাকে, লিমিট ক্রস করলে সেটা ভালো হবে না, আর কল দিবে না। আরেকটা কল আসলে সত্যি ভালো হবে না। কিন্তু মায়াকে অবাক করে দিয়ে উপাস থেকে বিপ্রতীপ বলে উঠল, মায়া ম্যাম, আমি বিপ্রতীপ। আপনার বাসার সামনে এসে দেয়াল টপকাতে গিয়ে ড্রেনে পড়ে গিয়েছে। ড্রেনের গন্ধে পেট ফুলে মরে যাওয়ার উপক্রম। একা উঠতে পারছি না। সত্যি আমি লিমিট ক্রস করে ফেলেছি, আর সেটা হলো বেঁচে থাকার লিমিট। মায়া বিস্মিত হয়ে গেল বিপ্রতীপের কথা শুনে। সে বিস্মিত গলায় জিজ্ঞেস করলো, আপনি দেয়াল টপকাতে গিয়েছেন কেন? আর আমার বাসার সামনে এবার এসেছেন কেন? বিপ্রতীপ হাঁপাতে বলল, আরে ম্যাম, সারপ্রাইজ দিতে এসেছিলাম। ভেবেছিলাম একা বাসায় থাকেন, আপনার রান্না করতে কষ্ট হবে, তাই রাতের জন্য খাবার রান্না করে নিয়ে এসেছিলাম। কতগুলো কল দিলাম, ধরছিলেন না। এরপর বাধ্য হয়ে দেয়াল টপকাতে গিয়ে ড্রেনে পড়ে গেলাম। এতক্ষণ কল ধরলেন না। যখনই দপাস করে ড্রেনে পড়লাম তখনই ঠিকই কল ধরলেন। যাই হোক, প্লিজ উদ্ধার করুন আমাকে। মায়া বিরক্তই বেড়ে গেল। সে বিরক্ত গলায় উত্তর দিল, ড্রেনে পচে মরুন। বলেই কলটা কেটে দেয়। জানালা দিয়ে ড্রেনের দিকে তাকিয়ে দেখে বিপ্রতীপ ড্রেনের ভেতর দাঁড়িয়ে আছে। ড্রেনের কাজ চলছিল, তাই ড্রেনের ঢাকনা খোলা ছিল। এদিকে বিপ্রতীপকে দেখে মায়ার অনেকটা হাসিয়ে পাচ্ছে। সে নিজেকে সামলে নিল। কিছুক্ষণে তাকে লক্ষ্য করলো বিপ্রতীপ কি করে। খেয়াল করলো সে ওঠার চেষ্টা করছে না। সেটা ভেবে সে নিচে গেল। নিচে গিয়ে কেয়ারটেকারকে বিষয়টা যখনই বলতে যাবে তখনই তার বাসার সামনে ফায়ার সার্ভিসের গাড়ি এসে থামলো। তারা সরাসরি গেটে ঢুকে কেয়ারটেকারকে বলল, এখানে বিপ্রতীপ নামের একজন যুবক ড্রেনে পড়ে গিয়েছে। আমরা তাকে উদ্ধার করতে এসেছি। তিনি আমাদের ওনার নম্বর থেকে কল দিয়ে ইনফর্ম করেছেন। ফায়ার সার্ভিসের কথা শুনে মায়া আরও বিরক্ত হলো। এতক্ষণ বিপ্রতীপ ফায়ার সার্ভিসও কল দিয়ে ফেলল। বিপ্রতীপের এমন মাথা মোটা আচরণ তার বিরক্তি আরও বাড়তে লাগলো। এদিকে ফায়ার সার্ভিস ড্রেন থেকে বিপ্রতীপকে তুলে আনলো। বিপ্রতীপ মায়ার সামনে আসতে মায়া দূরে গিয়ে বলল, যান, সাবধানে বাসায় গিয়ে গোসল করিয়েন। কি গন্ধ আসছে। মায়া যদিও কথাগুলি বিপ্রতীপকে রাগাতেই বলছিল, তবে মায়ের পরিকল্পনায় বিপ্রতীপ পানি ঢেলে বলল, আরে এসব গন্ধ তো কিছুই না, চলেন একটু আপনাকে আমি যেখানে পড়েছিলাম সেখানে রেখে আসি, তাহলে এই গন্ধকে গন্ধই মনে হবে না। মায়া রেগে গিয়ে বলল, শাট আপ মিস্টার বিপ্রতীপ, আর না বলে এভাবে যার তার বাড়িতে আসবেন না। কথাগুলো বলে মায়া চলে আসলো। বাসায় এসে খিলখিল করে হাসতে লাগলো। এতক্ষণ অনেক কষ্টে হাসি চেপে রেখেছিল সে। হাসি চেপে রেখে গম্ভীর হওয়াটা বেশ কঠিন। আজকে অনেক দিন পর মায়া হাসছে। মায়ের হাসির শব্দে যেন আজকে চাঁদ পূর্ণিমার পরিপূর্ণ আলো নিয়ে ফুটেছে। রাত 3টে বাজে মায়ের ফোনে আবারও কল আসলো। মায়া কল ধরে হ্যালো বলতে ওপাশ থেকে গড় করে কিছু কথা ভেসে আসলো। আর সেটা শুনে মায়ের কপালটা কুঁচকে গেল। এই বিপদ 10 নম্বর সংকেত। বিপ্রতীপ কল করেছে। কল ধরতে মায়াকে বলে উঠল, ম্যাম, আপনার বাসার নিচে আমি। তখন আবার খাবার দিতে পারলাম না, তাই খাবার নিয়ে এসেছিলাম। দুর্ভাগ্যবশত এখনও একটা আকাম করে ফেলেছি। আপনার বাসার সামনে যে কুকুরটা, সে আমাকে কামড় দিয়েছে। কি করা যায় বলুন তো? এই কুকুরের কি ভ্যাকসিন দেওয়া? মায়ার হাসিও পাচ্ছে, আবার বিরক্তি আসছে। সে কঠোর গলায় উত্তর দিল, এটা রাস্তার কুকুর, ভ্যাকসিন কেন দেওয়া থাকবে? অবশ্যই আপনাকে ভ্যাকসিন নিতে হবে। পশু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন নিয়েন, ছাগল কোথাকার। বিপ্রতীপ মনমরা কণ্ঠে বলল, ঠিক আছে, সকাল হলেই যাব। আপাতত কি করব? আর খাবারটা একটু কষ্ট করে নিয়ে যাবেন। মায়া বেশ রাগান্বিত গলায় উত্তর দিল, আপনি এসব বাড়াবাড়ি করছেন। ভুলে যাবেন না, আপনি শুধুই আমার কলিগ। বিপ্রতীপ মায়ের কথা ব্যাগড়া দিয়ে বলল, আমি জানি কলিগ, তবে সেটা অফিসের বাইরে তো আমরা ভালো ফ্রেন্ড। মায়া আবারও রাগান্বিত গলায় উত্তর দিল, আমরা কেউ না, এভাবে বিরক্ত করবেন না। বলে কলটা কেটে দিল। সে চুপ করে শুয়ে আছে। বিপ্রতীপের অল্প বয়স। এই বয়সে এসব পাগলামি কেবল আবেগের বশেই করছে। এমন
ভাগলামও একটা সময় সেও পড়তো, আর রাত সব স্মৃতি আবারও পুরনো স্মৃতিতে ডুব দিল সে। সেদিন ছিল ভ্যালেন্টাইন ডে। মায়া আর মিহানের দূরত্ব বেশি না, তবে সে অসুস্থ হয়ে এসব ডে পালনের চিন্তা আসেনি তার। তবুও রিলেশনের হওয়ার পর প্রথম ভ্যালেন্টাইনে সে শাড়ি পরেছিল, একটা লাল জর্জের পাতলা শাড়ি। চুলগুলো ছেড়ে কানের পাশে লাল টকটকে গোলাপ ফুল গুজেছিল, ঠোঁট লাল লিপস্টিক, বেশ সুন্দর করে সেজেছিল সে। মিহানকে কল করে বলেছিল সে সেজেছে, বিকেলে একাই বের হবে, 4-5টা দেখবে, একা একটা রেস্টুরেন্টে কিছুক্ষণ খাবে, তারপর চলে আসবে। সে ভাবনা থেকে সে বিকেলে বের হয়, একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। হঠাৎ কারো হাতের স্পর্শ তার কাঁধে এসে লাগলো। সে ভয়ে পেছন তাকিয়ে চমকে গেল। মিহান দাঁড়িয়ে আছে। মিহান তার দিকে একটা ফুলের বুফে এগিয়ে দিয়ে বলল, অসুস্থ যদিও, তারপরেও কি তোমার স্পেশাল মোমেন্ট স্পয়েল করতে পারি বলো? আমার মনে হলো আজকের দিনটা তোমার স্পেশাল করতে না পারলে তোমাকে কষ্ট দেওয়া হবে, তাই জ্বর নিয়েও চলে আসলাম। কথাগুলো বলে মিহান আমার পাশে বসলো। মায়া কপালে হাত দিয়ে দেখলো জ্বরে ঘা পড়ে যাচ্ছে তার। সেদিনে তার এফোর্ট মায়াকে মুগ্ধ করেছিল। মায়া খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল। তার ভালোবাসা সেদিন মায়াকে পাগল করে তুলেছিল। সেদিন বয়স অল্প ছিল, অভিজ্ঞতা কম ছিল, তাই হয়তো এসব মেকি ছলনাগুলো খুব বেশি ভালো লাগতো আর বিশ্বাস করে ফেলেছিল। তবে আজকে তো আর সেই ছোট্ট মায়া নয় সে। আজকে সে যথেষ্ট বড় আর অভিজ্ঞতা সম্পন্ন, তাই এই নাটক মেকি আবেগ তাকে আর ঘায়েল করতে পারে না। কলটা পরপর 2বার বাজলো। হাতে ফোনটা নিয়ে দেখলো বিপ্রদীপ কল করেছে। সে আর কল ধরেনি, তবে বিপ্রদীপের মেসেজ আসলো, ম্যাম আমি চলে যাচ্ছি, আপনার খাবার আপনার ব্যালকনিতে রেখে গেছি। পাইপে নিচতলায় উঠে ব্যালকনির গ্রিলের ফাঁক দিয়ে ভেতরে খাবার রেখে দিয়েছে। বড্ড রিস্ক নিয়ে ফেলেছে, তার উপর কুকুরের কামড়ের জখম। এত কষ্ট করে খাবার এনেছে, অবশ্যই খাবেন। আমার উপর রাগ করলেও রিজিকের উপর রাগ করবেন না প্লিজ। ইতি দ্বীপ। এই দ্বীপ নামটা শুধু আপনার জন্য, আপনি আমাকে দ্বীপ বলেই ডাকবেন। মায়া কিছুটা অবাক হয়ে বেলকনির কাছে গেল। সত্যি 2 বক্স খাবার বেলকনির গ্রিলের ভেতর দিয়ে ভেতরে রেখে গেছে সে। মায়া খাবারের বক্সটা হাতে নিয়ে ডাইনিং টেবিলে আসলো। সে খাবারগুলো খুলে দেখলো একটাতে মশলা মুরগি আর একটাতে পরোটা। মায়া ভাবছে বিপ্রদীপ কি করে জানলো এসব তার পছন্দ। মায়া বেশ দুটানাই পড়ে গিয়েছে, খাবার খাবে কিনা। একটা মানুষের উপর রাগ করে খাবার ফেলে দেওয়া ঠিক হবে না, আর এত রাতে কাউকে দেওয়া অবস্থাতেও সে নেই, তাই বেশ চিন্তা করে সে খাবারগুলো খেলো। বেশ মজা রান্না ছিল। খাওয়ার পর মন চাচ্ছিল আরও খেতে। সে ভাবলো সকালে বিপ্রদীপ কলিগ হিসেবে একটা ধন্যবাদ দিয়ে দিবে। সকালের রোদ এসে মায়ের মুখে পড়েছে। সে হুড়মুড়ি উঠল। ফজরের নামাজটাও তার কাজা হয়ে গিয়েছে। দ্রুত সে নামাজটা পড়ে নিল। এরপর তৈরি হয়ে স্কুলে গেল। স্কুল গিয়ে সে বিপ্রদীপকে খুঁজছে মনে মনে, তবে বিপ্রদীপ আজকে আসেনি। বিপ্রদীপ কল দেওয়ার সাহসও তার হচ্ছে না, কারণ এতে তার পাগলামি আরও বাড়বে। তাই সব কিছু ভেবে সে প্রিন্সিপালের কাছে গিয়ে জিজ্ঞেস করে বিপ্রদীপ কেন আসেনি। প্রিন্সিপাল হেলেনা ভঙ্গির গলায় উত্তর দিল, আমাকে এক্সপ্লেনেশন করেছে সে তার গার্লফ্রেন্ডকে খাবার দিতে রাত 3টেতে গিয়েছিল, তখন নাকি গার্লফ্রেন্ডের পোষা কুকুর তাকে কামড় দিয়েছে। সে এখন খুব অসুস্থ, হাসপাতালে ভর্তি, আর কুকুরের ইঞ্জেকশন দিয়েছে। আসতে তার 1 সপ্তাহ সময় লাগবে। আমি বুঝতে পারলাম না মানুষ এত বড় আহাম্মক হয় কী করে। কুকুর কামড়ানোর এত অদ্ভুত এক্সপ্রেশনই প্রথম শুনলাম। যদিও প্রথম বিশ্বাস হয়নি, কিন্তু পরে ডকুমেন্টস পাঠানোর পর বিশ্বাস হলো সত্য ঘটনা। এই আহাম্মকের গার্লফ্রেন্ডকে সেটা দেখার অনেক ইচ্ছা জাগছে। আর কি করে এত বড় একটা স্কুলের টিচার হলো সেটাও ভাবছে। আর ওর পরিবার খোঁজ নিয়ে দেখেছি বেশ স্টেবল পরিবারের ছেলে। ওর তো স্কুলে জব না করে বাবার বিজনেস দেখার কথা, কেন যে জব নিতে আসলো সেটাও প্রশ্নবিদ্ধ। ওর সব কাজে একটা সুন্দর মিশে থাকে। যাই হোক, অনেক বকবক করে ফেললাম, তুমি তোমার কাজে মন দাও। মায়া আর কথা বাড়ালো না। মিসেস হেলেনার কথা শুনে সে তার ডেস্কে চলে আসলো। ভেতরে ভেতরে বিপ্রদীপের জন্য তার একটু খারাপ লাগছে। তাই স্কুল ছুটি হওয়ার পর সে সরাসরি চলে গেল বিপ্রদীপকে দেখতে। কেবিনে নক করতে একজন মধ্যবয়স্ক পুরুষ দরজাটা খুলে দিল। মায়াকে দেখেই জিজ্ঞেস করলো, কে আপনি? কিছু চাই? মায়া অপ্রস্তুত হয়ে গেল। কি উত্তর দিবে বুঝতে পারছে না। চুপ হয়ে দাঁড়িয়ে আছে সে। কিছুক্ষণ নীরব থাকলো চারপাশ। সে নীরবতা ভেঙে বিপ্রদীপ উত্তর দিল, ভাইয়া ও তো মায়া, আমার কলিগ, যার কথা বলেছিলাম তোমাকে। ওনার জন্যই তো রান্না করে খাবার নিয়ে গিয়েছিলাম। খাবার নিয়ে গিয়ে কুকুরের কামড় খেলাম। ভেতরে আসতে দাও। আমি তো চিন্তাও করতে পারতেছি না উনি আসছে। বিপ্রদীপের ভাই বিপ্লব তার কথা শুনে একটু গলাটা খাকালো। তারপর মায়াকে বলল, ভেতরে আসুন, চেয়ারে বসুন।
আমার প্রথম চিনতে ভুল হয়েছে, কখনো দেখিনি তো, তাই আজ ছবিতে আপনাকে দেখতে যতটা সুন্দর লাগে সামনাসামনি আপনি আরও বেশি। মায়া কথা বাড়ালো না, হালকা গলায় বলল, ধন্যবাদ। এরপর বিপ্রদীপের পাশে বসলো, জানতে চাইল সে কেমন আছে। বিপ্রদীপ হাসি মুখে উত্তর দিল, অনেক ভালো আছি। ভালোই হয়েছে কুকুরটা কামড় দিয়েছে, না হয়তো আপনি এসে দেখা করতেন না আর এত ভালো করে কথা বলতেন না। মায়া কপালটা কুঁচকে উত্তর দিল, হেলেনা ম্যামের কাছে আপনি এরকম অদ্ভুত এক্সপ্লেনেশন কেন দিলেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড হই? বিপ্রদীপ হাসতে হাসতে উত্তর দিল, আমার দিকে থেকে হ্যাঁ, আপনার দিক থেকে না, আমি আমার দিকে ভেবে বলেছি। মায়া রাগে উত্তর দিলা, আপনি কি পাগল? পাগলামির একটা সীমা থাকা দরকার, একদম অসহ্য লাগছে এসব। বলে মায়া চেয়ার ছেড়ে উঠে হাসপাতাল থেকে বের হলো। হাসপাতাল থেকে বের হতেই সে মিহানের মুখোমুখি হলো। মিহান মায়াকে দেখে বলতে লাগলো, তুমি এখানে? যাই হোক এসেছো, ভালো করেছো। আমি এখান দিয়েই যাচ্ছিলাম, চলো তোমাকে ড্রপ করে দেয়। মায়া নিজেকে সামলাতে পারল না, সে মিহানের গালে কষে ছড় দিয়ে বলল, কি ভেবেছেন আমি কিছু জানি না? গেম খেলতে খেলতে আপনার স্বভাব হয়ে গেছে। নিজের মেয়েকে এমন নোংরা গেমে কি করে চড়ালেন? আমি নিজেকে কন্ট্রোল করে শুধু আপনার সীমা দেখলাম, আপনি সেটা অতিক্রম করে ফেলেছেন। নিজের বউ থাকা সত্ত্বেও এত বড় ড্রামা করতে বিবেকে পাচ্ছে না, অসভ্য ইতর লোক। কথাগুলো বলে মায়া রাস্তা পার হতে যাবে, ঠিক এমন সময় হাসপাতাল থেকে হই হই রই রই শব্দ হতে লাগলো। মায়া কাহিনী বোঝার জন্য পেছনে ফিরতেই হা হয়ে গেল। বিপ্রতিম দাঁড়িয়ে আছে, তার এক হাতে স্যালাইন দেওয়া, অন্য হাতে স্যালাইন ধরে আছে। তার পিছু পিছু নার্স ডাক্তার ধরে এসেছে। কাহিনী যাতা হয়ে গেল। সবাই বিপ্রদীপের দিলে হা হয়ে তাকিয়ে আছে। মায়া নিজেও কথা বলতে পারছে না কাণ্ড দেখে। মিহান গালে ছড় খেয়ে চুপসে গেছে। সে জায়গায় দাঁড়িয়ে থাকার ইচ্ছা আর রইল না। সে সরাসরি চলে নিতে গেল। মিহানকে চলে যেতে দেখে বিপ্রদীপ পেছন ডেকে বলল, ব্রো, ছড়টা কি বেশি জোরে লেগেছে? আপনি বেশ ভাগ্যবান, মায়া ম্যামের হাতে ছড় খেতে পেরেছেন। আমার তো সেই ভাগ্য হয়নি। সমস্যা নাই ব্রো, একদিন গরুর চাপ খেতে খেতে আপনার সাথে আড্ডা দিব। এরপর মায়ের দিকে তাকিয়ে বলল, ম্যাম, কখনো ওই ভদ্রলোককে ছড় দিতে মন চাইলে আমাকে বলবেন, আমি নিয়ে আসবো ওনাকে। তখন মন মতো হাতে সরিষার তেল দিয়ে বড় ছড় দিন। বিপ্রদীপের কথা শুনে মিহান দ্রুত সেখান থেকে চলে গেল। রাগে তার শরীর কাঁপছে, কপাল গামছে। মাইয়া এদিকে বিপ্রদীপের দিকে রাগি চোখে তাকিয়ে বলল, আপনি কি পাগল? না বুঝে একজনের ব্যাপারে এমন মন্তব্য করতে পারেন? বিপ্রদীপ মোলায়েম গলায় জবাব দিল, আপনি ভীষণ বিচক্ষণ। আপনি যেহেতু ছড় দিয়েছেন সেহেতু আপনি ঠিকই করেছেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মায়া কপালটা বাজ করে বলল, সব কিছুই বুঝলাম। আপনি এখানে স্যালাইন নিয়ে কেন এসেছেন? ডাক্তারগণ এবার আপনাকে পাগল ভেবে পাগলাগারোতে পাঠাবে। এত ডাক্তার নার্সদের হেনস্থা করেছেন, এখন হয়তো হাসপাতাল থেকেই আপনাকে বের করে দিবে। বিপ্রদীপ খিলখিল করে হেসে জবাব দিল, আমার বাবার হাসপাতাল এটা, চাইলেও বের করতে পারবে না। মায়া ক্লান্ত হয়ে উত্তর দিল, সবই বুঝলাম, তবে আপনি এখানে কেন এসেছেন? তার উপর হাতে স্যালাইন নিয়ে এরকম অদ্ভুত কাণ্ড ঘটানোর মানে কি? বিপ্রদীপ হাসতে হাসতে উত্তর দিল, আপনি আমাকে দেখতে এসেছেন, কিন্তু আমি আপনাকে ধন্যবাদ জানাতে পারলাম না। তাই ধন্যবাদ জানানোর জন্য দ্রুত আসতে গিয়ে স্যালাইন নিয়েই চলে আসলাম। যদি স্যালাইন খুলে আসতাম তাহলে তো আপনি চলেই যেতেন, ধন্যবাদ তো দেওয়া হতো না। আর রুগী আসলে তো মানুষ ফল নিয়ে আসে, ভাবলাম রাগ করে ফলগুলো দিতে ভুলে গেছে কিনা, তাই এসেছিলাম ফল নিয়ে ধন্যবাদ দিতে। মায়া বিপ্রদীপের কথা শুনে আর কথা বাড়ালো না, তার মাথা ঝিমঝিম করছে। সে নিজেকে সংযত করে সেখান থেকে বাসায় আসলো। বাসায় এসে তার কেবল বিপ্রদীপের পাগলামিগুলোই চোখে ভাসছে। এগুলো ভেবে সে ভীষণ হাসছে, হাসতে ভুলে গিয়েছিল সে। এখন তো তবুও একটু হাসতে পারছে, এটাই অনেক। আগে মিহানকে দেখলে বা তার কথা চিন্তা করলে কেমন অনুভূত হতো, এখন আর তেমন হয় না। মনে হচ্ছে মিহানের আবদ্ধ করা জায়গাটা থেকে সে বের হতে পেরেছে। এখন মিহানকে চিন্তা করলে তার ঘৃণায় বুক ভারী হয়ে যায়। পরদিন স্কুলে ঢুকলো। মায়া স্কুলে ঢুকে এসে খেয়াল করলো বিপ্রদীপ সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। মায়া বুঝতে পারলো না যে সে এত দ্রুত হাসপাতাল থেকে আসলো কি করে। ছুটি নিয়েছিল 1 সপ্তাহে, সেখানে একদিন পর হতেই চলে এসেছে কেন? আর কিসের মিষ্টি বিলাচ্ছে সেটাও তার বোধগম্য হচ্ছে না।
মায়া স্কুলে প্রবেশ করতে বিপ্রতীপ একটা মিষ্টি এগিয়ে দিয়ে বলল, ম্যাম আপনার মিষ্টি। মায়া অবাক হয়ে জিজ্ঞেস করলো, কিসের মিষ্টি? বিপ্রতীপ রসিকতা করে উত্তর দিল, কুকুর কামড় দিয়েছে তো, তাই কুকুরের বাচ্চার বাবা হতে চলেছি, সেই খুশিতে মিষ্টি নেন, তাড়াতাড়ি খান। বিপ্রতীপের কথা শুনে বাকিরা সবাই হেসে দিল। মায়ের কলিগ রুবাইয়া হাসতে হাসতে বলল, খুব ভাগ্য করে আপনার মতো কলিগ পেয়েছি, এত হাসাতে পারেন আপনি, সবসময় মজা করেন, একটু সিরিয়াস না আপনি, আপনার সাথে থাকলে হাসতে হাসতে মারা যাব, পেট ব্যথা হয়ে গেল আমার। মায়া এসব শুনে কিছুক্ষণ চুপ রইল, এরপর একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে মিষ্টিটা খেয়ে সেও রসিকতা করে জিজ্ঞেস করলো, ডেলিভারি কবে? মায়ার এমন প্রশ্নে সবাই হা হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে, কারণ বরাবরই মায়া বেশ সিরিয়াস একটা মানুষ, কথা বলে খুব কম, প্রয়োজনের বাইরে কথা বলেছে এমন দেখা মেলেনি। এমনও হয়েছে স্বল্প প্রয়োজনেও সে চুপ থেকেছে। রসিকতা মজার বাইরে একটা মেয়ে সেই মেয়ে আজকে রসিকতা করে কথা বলছে, কারো যেন হজম হচ্ছে না। মায়া সবার এক্সপ্রেশন দেখে সবাইকে স্বাভাবিক করার জন্য বলল, সবসময় তো আর মজা করা যায় না, হয় না, আপনারা বেশ মজা করছেন, তাই আমি একটু শরিক হলাম, আপনাদের খুশির জন্য এতটুকু করা। যাই হোক, কাজ আছে, কাজ করতে যাচ্ছি। মায়া কাজ করার জন্য ডেস্কের দিকে এগোতে সবাই পেছন থেকে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মায়া। মায়া চমকে পেছনে তাকালো। বিপ্রতীপ মাথা চুলকাতে চুলকাতে মায়ার দিকে একটা কেক বাড়িয়ে দিয়ে বলল, সবাইকে আপনার জন্মদিন উপলক্ষে মিষ্টি খাইয়েছি, আমার তরফ থেকে ছোট একটা সারপ্রাইজ। আপনার জন্মদিন শুভ হোক, এবার আপনার জীবনে কাউকে দেখতে চাই, আমি চাই পরের জন্মদিনটা আপনি আপনার প্রিয় কারোর সাথে কাটান, আপনাকে গম্ভীর একদম মানায় না, আমি সব সময় চাই আপনি হাসি খুশি থাকুন, আপনাকে পেঁচামুখী দেখতে ভীষণ বাজে লাগে, হাসলে আপনাকে অনেক সুন্দর লাগে, এই যে আমরা সবাই কলিগ, কত মজা করি, কত আড্ডা দেয়, আপনি কখনো এসবে আসেন না, একগরে হয়ে থাকেন, সবাই মনে করে আপনি অহংকারী, কিন্তু আমি আপনাকে ভেতর থেকে চিনেছি, আপনি বড্ড নরম মনের মানুষ, কোনোভাবে যেন আপনার জীবনের দুর্বলতা সবার সামনে প্রকাশ না পায়, সেজন্য আপনি চুপ থাকেন, কারণ আপনি কথা বললে আপনার কথার সাথে আপনার ভেতরে দুর্বলতাও বের হয়ে আসবে। আমি জানি আপনিও একটা সময় উজ্জ্বল ছিলেন, তবে হয়তো সময়ের পরিক্রমায় আপনি সব মাটি সাফা দিয়ে রেখেছেন। আমরা সবাই চাই আপনি আবার আপনার আসল রূপে ফিরে আসুন, আপনি যেভাবে আছেন সেটা আপনি নন, বরং আপনার মুখে সেই গম্ভীরতা আপনাকে সত্যিই মানায় না। আপনার 31তম জন্মদিনে আপনার সকল আনন্দ ফিরে আসুক, হ্যাপি বার্থডে টু মায়া ম্যাম। মায়া চোখ বেয়ে পানি পড়ছে। বিপ্রতীপ যেন মায়ার মনের কথাই বলছে। এখানে মায়া যেন মুখোশ পড়া আলাদা মায়া। বাবার মৃত্যুর পর সে একদম হাসতে ভুলে গিয়েছে। মিহানের সাথে বিচ্ছেদের পর তার জীবনের সকল রং যেন ফিকে হয়ে গিয়েছে। অথচ একটা সময় এই জন্মদিন নিয়ে তার কত প্ল্যান ছিল। বাসায় তার বন্ধুদের দাওয়াত দিত সে, তার বাবা সবার জন্য খেজুরে পায়েস রান্না করতো, তার জন্য শ্রীন্ডেলিনা কেক আনত, একটা রাজকন্যা সেজে বসে থাকতো সে। মিহানও তার জন্মদিনে একটা পুতুল গিফট করেছিল, ছোট একটা রূপা পুতুল। সেই পুতুল এখনও আছে। তার জন্মদিনে হই হুল্লোড় করে পার করতো সে। আর আজকে সে নিজেকে জন্মদিনটাই ভুলতে বসেছে। পুরো অতীতে আবার ডুবে গেল সে। তার ঘোর কাটল বিপ্রতীপের ডাকে। মায়া নিজেকে সামনে নিল, হালকা গলায় বিপ্রতীপকে বলল, আপনাকে ধন্যবাদ, আমি নিজেই আমার জন্মদিন ভুলে গিয়েছিলাম। সবাইকে অনেক থ্যাংক ইউ আমাকে স্পেশাল ফিল করানোর জন্য। এরপর মায়া কেক কাটলো। সারাদিনটা তার বেশ ভালোই কাটলো। স্কুল ছুটির পর সে বাসায় যাচ্ছে। বিপ্রতীপ তার পেছন থেকে এসে বরাবর দাঁড়ালো, তারপর তার সাথে হাঁটতে লাগলো। মায়া এবার আর বিরক্ত হলো না, নম্র গলায় জিজ্ঞেস করলে, কিছু বলবেন? বিপ্রতীপ কিছু বলতে যাবে, এর মধ্যে মিহান এসে সামনে দাঁড়ালো। চলবে তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।